প্রবলেমেটিক করছেন, যেটা বার কাউন্সিল আইনজীবী সনদের জন্য যারা লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো দেওয়ানি কার্যবিধি 1908, এটা হচ্ছে যে যে প্রবলেমেটিক কোশ্চেনটা থাকবে সেটা হচ্ছে এক্স ওয়াইয়ের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমা দায়ের করল। আর্জিদের সব কিছু ঠিকঠাক থাকলেও মোকদ্দমার কারণ উল্লেখ ছিল না। এই অবস্থায় আদালত কোন সিদ্ধান্ত নিলে তার বিরুদ্ধে এক্সের করণীয় কী হবে? তাহলে আমরা দেখলাম যে এক্স ওয়াইয়ের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমা দায়ের করলো। আর্জিতে সব কিছু ঠিকঠাক থাকলেও মোকদ্দমার কারণ উল্লেখ ছিল না। এই অবস্থায় আদালত কোন সিদ্ধান্ত নিলে তার বিরুদ্ধে এক্সের করণীয় কী হবে? তাহলে এটা হচ্ছে যে ইস্যু হচ্ছে, বিচার্য বিষয় হচ্ছে আদালত কোন ধরনের সিদ্ধান্ত নিবে এবং এক্সের আইনগত পদক্ষেপ কী হবে। এটা সিদ্ধান্ত হলো আদালত আর্জি প্রত্যাখ্যান করবে এবং আর্জি প্রত্যাখ্যানের বিরুদ্ধে নতুন করে মোকদ্দমা দায়ের করা যাবে এবং আপিল দায়ের করা যাবে। এটা কারণ হচ্ছে যে দেওয়ানি কার্যবিধি 7 আদেশের 11(a) বা 11(ক) অনুসারে আর্জিতে মোকদ্দমার কারণ উল্লেখ না থাকলে আর্জি প্রত্যাখ্যান হবে। আলোচ্য ঘটনায় এক্স ওয়াইয়ের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমা দায়ের করে কিন্তু কোনো কারণ উল্লেখ করে নাই। পরিশেষে দেওয়ানি কার্যবিধি 7 আদেশের 11 বিধি অনুসারে আর্জিটি প্রত্যাখ্যান হবে। আদালত আর্জি প্রত্যাখ্যান করলে একই কারণে নতুন করে মোকদ্দমা দায়ের করতে পারবে, যা 7 আদেশের 13 বিধিতে বলা আছে। 96 ধারা অনুসারে আপিলও দায়ের করা যাবে। 2 নম্বর প্রবলেমেটিক পোর্শন যেটা হবে সেটা হচ্ছে যে আমেনা একটি সম্পত্তির দখলে আছে। আমেনা জানে যে সে সম্পত্তির মালিক না, সে চায় প্রকৃত মালিককে সম্পত্তি দিতে। সমস্যা হলো একদিন এক্স ও ওয়াই আমেনার কাছে উক্ত সম্পত্তি দাবি করে। আমেনা বিপদে পড়ে যায় কারণ একই সম্পত্তি দুইজন ব্যক্তি দাবি করেছে। এই অবস্থায় আমেনা প্রকৃত মালিককে ফেরত দিতে চায়। তাহলে আমেনা উক্ত সমস্যাটি কিভাবে মোকাবিলা করবে? এটা যে আমেনা একটি সম্পত্তি দখলে আছে, এক্স ও ওয়াই উক্ত সম্পত্তি দাবি করে। আমেনা নিজেও চায় উক্ত সম্পত্তি প্রকৃত মালিকের নিকট হস্তান্তরিত করতে। এখন বিচার্য বিষয় হচ্ছে যে প্রকৃত মালিককে বিবাদী সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে আইনি কোনো পদক্ষেপ নেওয়া যাবে কি না। এটা সিদ্ধান্ত হচ্ছে যে আমেনাকে স্বার্থবিহীন মামলা বা ইন্টারপ্লেটার স্যুট দায়ের করতে হবে। এটা মামলা দায়ের করার কারণ হচ্ছে যে ইন্টারপ্লেটার স্যুট সম্পর্কে 1908 সালের দেওয়ানি কার্যবিধি ধারা 88 ও 35 আদেশে বলা আছে। উক্ত আদেশ ও ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তি দখলে থাকে কিন্তু উক্ত সম্পত্তির প্রতি তার কোনো স্বার্থ থাকে না বা স্বার্থ না থাকে, তখন প্রকৃত মালিককে সম্পত্তি হস্তান্তর করার জন্য যে ব্যক্তি দখলে আছে সে বাদী হয়ে স্বার্থবিহীন মোকদ্দমা দায়ের করতে পারে। তাহলে আমরা একটি সম্পত্তি দখলে আছে যদিও উক্ত সম্পত্তি তার কোনো স্বার্থ বা মালিকানা ছিল না। এক্স ও ওয়াই উক্ত সম্পত্তি দাবি করে। এখন আপনার উচিত হবে স্বার্থবিহীন মামলা দায়ের করা, যাতে করে আদালতের মাধ্যমে প্রকৃত মালিক সম্পত্তিটি পায়। সেই জন্য দেওয়ানি কার্যবিধি 88 ধারা এবং আদেশ 35-এ এটা বলা আছে। তাহলে আমাদের স্পষ্ট হলো যে আমরা স্বার্থবিহীন মোকদ্দমা করব যদি কোনো বিষয় আমাদের কাছে থাকে সেই বিষয়টার মালিক আমরা না। যদি কোনো সম্পত্তি আমাদের কাছে থাকে, যদি সেই সম্পত্তির মালিক আমরা প্রকৃত যদি না হয়ে থাকি বা যদি এটার মালিক যদি 2-3 জন দাবি করে, তাহলে যার কাছে ওই সম্পত্তিটি গচ্ছিত বা যার হেফাজতে থাকবে সে স্বার্থবিহীন মোকদ্দমা 1908 সালের দেওয়ানি কার্যবিধি 1908 সালের 88 ধারা অনুযায়ী স্বার্থবিহীন মোকদ্দমা এবং 25 আদেশ অনুযায়ী
ইন্টারপ্রেটার স্যুট বা স্বার্থবিহীন মোকদ্দমা দায়ের করতে পারবে। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে এক্স ও ওয়াই একটি চুক্তি করে, ওয়াই চুক্তি অনুযায়ী কার্য সম্পাদন করতে অস্বীকৃতি জানায়। তাহলে রহিম এবং করিম একটা চুক্তি করে, এখন করিম চুক্তি অনুযায়ী কাজ সম্পাদন করতে অস্বীকৃতি জানায়। তো রহিম করিমের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করে। মোকদ্দমাটি আদালতে পেন্ডিং থাকা অবস্থায় রহিম করিমের বিরুদ্ধে অন্য একটি আদালতে একই কারণে মোকদ্দমা দায়ের করে। তো দ্বিতীয় মামলাটি চলমান থাকবে নাকি উভয় মামলা একসাথে চলমান থাকবে, এই বিষয়টা সমাধান করতে হবে। এখন বিষয় হচ্ছে যে এখানে কিন্তু বিবেচ্য বিষয় আছে 3টে। প্রথমে মামলা চলমান থাকবে কি না, 2 নম্বর হচ্ছে যে দ্বিতীয় মামলা চলমান থাকবে কি না, আর 3 নম্বর যেটা বিবেচ্য বিষয় সেটা হচ্ছে যে উভয় মামলা চলমান থাকবে কি না। তাহলে এখানে ডিসিশন হচ্ছে, সিদ্ধান্ত হলো যে প্রথম মামলা চলমান থাকবে এবং দ্বিতীয় মামলা স্থগিতের আদেশ দিবে। তো দেওয়ানি কার্যবিধি 1908-এর 10 ধারা অনুযায়ী রেস সাবজুডিস সম্পর্কে বলা আছে। তো এই নীতি অনুসারে যদি একই বিষয়ে একই প্রতিকার চেয়ে মোকদ্দমা দায়ের করা হয় তাহলে প্রথমে মোকদ্দমা চলমান থাকবে এবং আদালত দ্বিতীয়বার পুনরায় দাখিলকৃত মোকদ্দমাটা খারিজ করে দিবে। আমরা সকলে জানি যে দেওয়ানি কার্যবিধি 1908-এর রেস 11-10 ধারা অনুযায়ী রেস সাবজুডিস এবং 12 ধারা অনুযায়ী 11 ধারা অনুযায়ী 10 ধারা অনুযায়ী রেস সাবজুডিস এবং 11 ধারা অনুযায়ী রেস জুডিকাটা, মানে স্টপ স্যুট আর রেস জুডিকাটা বিষয়ে আলোকপাত করা আছে। তাহলে এখন আলোচ্য ঘটনা দেখা যাচ্ছে যে রহিম করিমের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করে, আবার একই কারণে অন্য আদালতে রহিম করিমের বিরুদ্ধে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করে। দেওয়ানি কার্যবিধি 1908-এর 10 ধারা অনুযায়ী রেস সাবজুডিস অনুসারে দ্বিতীয় মামলা হয়েছে একই বিষয়ে, দ্বিতীয় মামলাটি হয়েছে একই পক্ষের মধ্যে। দ্বিতীয় মামলায় প্রথম মামলার মতো করে প্রতিকার চাওয়া হয়েছে। সুতরাং ধারা 10 অনুযায়ী একই কারণে একই বিষয়ে দ্বিতীয়বার দায়েরকৃত মোকদ্দমা রক্ষণীয় হবে না, বরং আদালত দ্বিতীয় মোকদ্দমা স্থগিতের আদেশ দিবে। তাহলে আমাদের কাছে স্পষ্ট হলো যে দেওয়ানি কার্যবিধি 1908-এর 10 ধারা অনুযায়ী যদি একই বিষয়ে একই বাদীর মধ্যে যদি মামলা হয় তো একটা মামলা চলমান থাকবে, আর যদি সেই কোনো বাদী যদি আবার একই বিষয়ে একই প্রতিকার সে যদি আর কোনো আদালতে মামলা করে সেই মামলাটা স্থগিত হবে বা আদালত মোকদ্দমাটা স্থগিত করার জন্য আদেশ দিবে যদি এটা আদালতের গোচরে বা আদালতকে অবগত করা হয়। 4 নম্বর প্রশ্ন হলো এক্স ও ওয়াই 2 বন্ধু, দুজন মিলে একটি খাল খননের জন্য চুক্তিবদ্ধ হয়। তো ওয়াই চুক্তি অনুযায়ী কাজ সম্পাদন করতে অস্বীকৃতি জানালে এক্স ওয়াইয়ের বিরুদ্ধে ক্ষতিপূরণ মোকদ্দমা দায়ের করে। তাই আদালত এক্সের পক্ষে রায় দেয়। 2 বছর পর একই কারণে এক্স ওয়াইয়ের বিরুদ্ধে ক্ষতিপূরণ মোকদ্দমা দায়ের করে। আদালত কি পদক্ষেপ নেবে, মানে এক বিষয়ে একবার রায় হয়ে গেছে, আবার 2 বছর পরে সেই একই বিষয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে। তাই সেই ক্ষেত্রে আদালত কী ধরনের সিদ্ধান্ত নেবে সেই বিষয়টা বলা আছে। সেই বিষয়টা কী বলা আছে যে ওয়াই চুক্তি অনুযায়ী কাজ করতে অপারগ হলে এক্স ওয়াইয়ের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করে প্রতিকার পায়। পরবর্তীতে আবার এক্স একই কারণে মোকদ্দমা দায়ের করে। তাহলে দ্বিতীয়বার দায়েরকৃত মোকদ্দমা আদালত কোনো পদক্ষেপ আছে কি না। তাহলে এখানে বিষয় হলো যে দ্বিতীয়বারে মোকদ্দমা দায়ের করলে আদালত কী ধরনের পদক্ষেপ নেবে। তাহলে সিদ্ধান্ত হচ্ছে
দ্বিতীয়বার দায়েরকৃত মোকদ্দমা আদালত খারিজ করে দিবে। এখন কারণগুলো হচ্ছে 1908 সালের দেওয়ানি কার্যবিধি 1908-এর 11 ধারা অনুযায়ী রেস জুডিকাটা নিয়ে আলোচনা করা হয়েছে। রেস জুডিকাটার নীতি হয়েছে অনুসারে কোনো মামলা নিষ্পত্তি হয়ে গেলে পরবর্তীতে একই কারণে একই বিষয়ে একই পক্ষের মধ্যে মোকদ্দমা দায়ের করা যাবে না। যদি দায়ের করা হয় তাহলে আদালত মোকদ্দমাটি দেওয়ানি কার্যবিধি 1908-এর 11 ধারা অনুযায়ী খারিজ করে দিবে। তাহলে এক্স চুক্তি অনুযায়ী কাজ সম্পাদন করতে অস্বীকৃতি, ওয়াই চুক্তি অনুযায়ী কাজ সম্পাদন করতে অস্বীকৃতি জানালে এক্স ক্ষতিপূর্ণ মোকদ্দমা দায়ের করে প্রতিকার পায়। একই কারণে এক্স পুনরায় মোকদ্দমা দায়ের করে, তাহলে ধারা 11 অনুসারে এক্স এর দায়েরকৃত মোকদ্দমা খারিজ হয়ে যাবে রেস জুডিকাটা নীতি অনুসারে। সুতরাং আলোচ্য ঘটনা দেখা যায় দেওয়ানি কার্যবিধি 1908-এর 11 ধারা মিলিয়ে ধারার সাথে কণ্ঠ মিলিয়ে বলা যায় আদালত এক্স এর দায়েরকৃত মোকদ্দমাটি খারিজ করে দিবে। তে ফ্যাক্ট বেসড প্রশ্ন বেশি 5 নম্বর যে বিষয়টা হলো সেটা হচ্ছে যে এক্স ওয়াইয়ের কাছে 1 লাখ টাকা পায়। এখন এক্স ওয়াইয়ের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করে মামলা কার্যক্রমকে বিলম্বিত করার জন্য ওয়াই আত্মগোপন করেছে। এক্ষেত্রে ওয়াইকে রায়ের পূর্বে গ্রেপ্তার করা যাবে কি না, এই বিষয়গুলো প্রায় হয়ে থাকে। যেমন রহিম করিমের কাছে 1 লাখ টাকা পায়, তো রহিম করিমের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করে মামলার কার্যক্রমকে বিলম্বিত করার জন্য করিম আত্মগোপন করে। এক্ষেত্রে করিমকে রায়ের পূর্বে গ্রেপ্তার করা যাবে কি না। আপনাদের একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে করিম এবং রহিম এবং করিম, রহিম মানে হলো এক্স আর করিম মানে হলো ওয়াই ধরে নিতে হবে। তাহলে রহিম করিমের কাছে 1 লাখ টাকা পায়, রহিম করিমের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করে। তো মামলার কার্যক্রমকে বিলম্বিত করার জন্য করিম আত্মগোপন করে। এক্ষেত্রে রহিমকে রায়ের পূর্বে গ্রেপ্তার করা যাবে কি না। তাহলে এখানে বিচার্য বিষয় কোনটা হচ্ছে, সেটা যে করিমকে রায়ের পূর্বে গ্রেপ্তার করা যাবে কি না। এখন সিদ্ধান্ত হচ্ছে রহিমকে রায়ের পূর্বে গ্রেপ্তার করা যাবে। এটা কারণ হচ্ছে, কী কারণটা যাবে সেটা হচ্ছে যে দেওয়ানি কার্যবিধি 1908-এর 38 আদেশ অনুযায়ী 38 আদেশের 1 ও 4 বিধি অনুসারে রায়ের পূর্বে গ্রেপ্তার সম্পর্কে বলা আছে। তাহলে আপনাদের মাথায় রাখতে হবে যে যেহেতু সে আত্মগোপন করছে, এখন প্রশ্ন হলো যে রায়ের পূর্বে তাকে গ্রেপ্তার করা যাবে কি না। তাহলে আমাদের দেওয়ানি কার্যবিধি 1908-এর, যেহেতু আমরা জানি যে আমাদের 1 থেকে 11টা আদেশ আছে, তাহলে এই আদেশের 38 আদেশের 1 থেকে 4-এর বিধি অনুযায়ী, মানে 38 আদেশের 1 থেকে 4-এর বিধি অনুযায়ী রায়ের পূর্বে গ্রেপ্তার সম্পর্কে বলা আছে। উক্ত আদেশ অনুসারে বিবাদী যদি বাদীকে বিলম্বিত করার উদ্দেশ্যে আত্মগোপন করে তাহলে আদালত বিবাদীকে রায়ের পূর্বে গ্রেপ্তার করার আদেশ দিতে পারে। তাহলে অর্থের মোকদ্দমা বিবাদীকে বিলম্বিত করার উদ্দেশ্যে আত্মগোপন করেছে, মানে অর্থের মোকদ্দমায় বিবাদী টাকা দেওয়ার ভয়ে আত্মগোপন করেছে। সুতরাং দেওয়ানি কার্যবিধি 38 আদেশের আলোকে করিমকে রায়ের পূর্বে গ্রেপ্তার আদেশ আদালত দিতে পারে। তাহলে এই ধরনের প্রশ্ন আবার হতে পারে যে এক্স একটি সম্পত্তি দখলে আছে, এ ও বি উক্ত সম্পত্তির দখল চায়। এক্স চায় মূল মালিককে সম্পত্তি অর্পণ করতে, এখন এক্স এর করণীয় ব্যাখ্যা করুন।
এটা তাহলে আমরা 38-27 দেখলাম যে ইন্টারপ্লেটার সুট মামলা করতে হবে এবং 25-27 সেটা বলা আছে। আবার একটি জমি বাবদ সত্য ঘোষণার দাবিতে এক্স সহকারী জজ আদালতে মামলা করল। এক্স তার সত্ত্বের যথাযথ দলিল দাখিল করতে পারেনি, এই কারণে আদালত মামলাটি খারিজ করে দেয়। এক্স পরে দলিলটি সংগ্রহ করে। এই ক্ষেত্রে এক্স কোন আদালতে কি কি ধরনের মামলার মাধ্যমে প্রতিকার পেতে পারে? আমরা যদি এটি দেখি তাহলে দেখব যে 6 ও 7 আদেশের এই বিষয়গুলো আলোচনা করা আছে। যেমন আপনি প্রথমে মামলা করছেন, কিন্তু মামলার যে প্রপার ডকুমেন্ট সেটা আপনি আদালতে উপস্থিত করতে পারেননি, কিন্তু পরবর্তীতে আপনি ওগুলো পাইছেন। তাহলে ওগুলো পাইলে পরবর্তীতে আপনি যে তথ্য পাইছেন বা ডকুমেন্ট পাইছেন, সংগ্রহ করছেন, এই ডকুমেন্টগুলো প্রথমে যখন মামলা দায়ের করছেন তখন আপনার ছিল না। সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে যদি সেই ডকুমেন্টগুলো পেয়ে থাকেন তাহলে আপনি 6 ও 7 আদেশ অনুযায়ী মামলা দায়ের করতে পারবেন। এবং সেখানে বলা আছে যে যেমন ছয় আদেশে বিল্ডিং সম্পর্কে বলা আছে, মানে লিখিত জবাব, আর্জি ও লিখিত আর্জি বা লিখিত জবাব, আর প্লিডিংস যেটাকে বলে। 7 আদেশে বলা আছে যে 7 আদেশের জবাব সম্পর্কে আদেশ সম্পর্কে বলা আছে যে 6 হলো প্লিডিংস, 7 আর্জি। তার মানে ওখানে 6 প্লিডিংস এবং 7 আর্জি সম্পর্কে আলোকপাত করা আছে। সেখানে যদি আমরা দেখি তাহলে আমরা ওখানে স্পষ্ট বলতে পারবো যে এখানে কি বিষয়টা বলতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এইরকম প্রশ্ন, মানে প্রবলেমেটিক প্রশ্নগুলো এইরকম আসবে এবং সেগুলো যদি আমরা দেওয়ানি কাজ যদি আমরা ভালো মতে ধারা এবং আদেশগুলো আমরা যদি পড়তে পারি তাহলে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারব। সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে ধরনের প্রবলেমেটিক কোশ্চেন হতে পারে সেগুলো হচ্ছে যে এক্স ওয়াই এর সাথে স্থাবর সম্পত্তি বিক্রয় করার চুক্তি করে, মানে রহিম করিমের সাথে স্থাবর সম্পত্তি বিক্রি করার চুক্তি করে। করিম ক্রয়ের সমুদয় অর্থ প্রদান করে, কিন্তু রহিম স্থাবর সম্পত্তি বিক্রয় করতে অস্বীকৃতি জানায়। তো করিমের প্রতিকার কি হতে পারে? আবার বলি যে রহিম ও রহিম করিমের সাথে স্থাবর সম্পত্তি বিক্রি করার চুক্তি করে। করিম ক্রয়ের সমুদয় অর্থ প্রদান করে, কিন্তু রহিম অস্থাবর সম্পত্তি বিক্রি করতে অস্বীকৃতি জানায়। এবং করিমের প্রতিকার কি হতে পারে? তাহলে এখানে করিম কীভাবে প্রতিকার পেতে পারে? আর এটা হচ্ছে বিষয় হচ্ছে যে করিমের চুক্তি সুনির্দিষ্ট কাজ সম্পাদনের মাধ্যমে প্রতিকার পেতে পারে। তার মানে করিম এখানে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মাধ্যমে প্রতিকার পেতে পারে। কী জন্য পাবে? সেটা হচ্ছে যে সুনির্দিষ্ট প্রতিকার 1877 12 ধারা অনুসারে যদি চুক্তিভঙ্গের কারণে পর্যাপ্ত ক্ষতিপূরণ পাওয়া সম্ভব না হয় তাহলে চুক্তি সুনির্দিষ্ট কাজ সম্পাদনের মাধ্যমে প্রতিকার পাওয়া যায়। স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য। তার মানে 12 ধারায় বলা আছে যে স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য। আমরা জানি যে সুনির্দিষ্ট প্রতিকারে 1877 4টে প্রতিকার প্রদান করা হয়। হ্যাঁ, এই 4টে প্রতিকারের মধ্যে হচ্ছে যে স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য। তাহলে সেই 12 ধারা অনুযায়ী সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারা অনুযায়ী সুনির্দিষ্ট প্রতিকার করিম সুনির্দিষ্ট প্রতিকার পেতে পারে। 2 নম্বর হচ্ছে যে এক্স একজন গায়ক, রহিম একজন গায়ক। করিমের স্টেজে গান গাওয়ার জন্য রহিমের সঙ্গে চুক্তিবদ্ধ হলো। তাহলে রহিম
একজন গায়ক করিমের স্টেজে গান গাওয়ার জন্য রহিমের সঙ্গে চুক্তিবদ্ধ হলো, কিন্তু নির্ধারিত দিনে রহিম গান গাইতে বিরত থাকলো এবং বিরত থাকতে চাইল। হ্যাঁ, আবার বলি, রহিম একজন গায়ক ওয়াইয়ের স্টেজে, অর্থাৎ করিমের স্টেজে রহিম একজন গায়ক করিমের স্টেজে গান গাওয়ার জন্য রহিম চুক্তিবদ্ধ হলো, কিন্তু নির্ধারিত দিনে রহিম গান গাওয়া থেকে বিরত থাকতে চাইল। তো করিমের প্রতিকার পাবে কি না, এটা হলো আলোচনা, এটা হলো প্রবলেমেটিক পোর্শন। এখন একজন শিল্পী একজন লোকের বিয়ের মঞ্চে বা কোনো স্টেজে বা কোনো প্রোগ্রাম উপলক্ষে গান গাওয়ার জন্য চুক্তিবদ্ধ হলো। যেদিন প্রোগ্রামটা বা বিয়ের অনুষ্ঠানটা যেদিন হবে সেই দিন ওই লোক গান গাওয়া আমার বলছে যে আমি আর গান গাইতে পারবো না। তাহলে সেক্ষেত্রে যে লোকের সাথে কোনো অনুষ্ঠানে বা বিয়ের বাড়িতে গান গাওয়ার জন্য চুক্তিবদ্ধ হলো, এখন সে বলতেছে যে আমি আর গান গাইতে পারবো না, সেক্ষেত্রে যে চুক্তিবদ্ধ, অর্থাৎ যার বিয়ের অনুষ্ঠানে গান গাওয়ার কথা, সেই লোক কি প্রতিকার পাইতে পারে? তাহলে এখানে পাবে হলো যে করিম চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য আদেশ পাবে না। কারণটা হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 21-এর বি ধারা অনুযায়ী, মানে 21-এর বি উপধারা অনুযায়ী চুক্তি অনুযায়ী কাজ সম্পাদন পক্ষ সময়ের যোগ্যতার উপর নির্ভর করলে আদালত সুনির্দিষ্টভাবে কাজ সম্পাদনের আদেশ দেবে না। কারণ হচ্ছে রহিমের গান গাওয়া ব্যক্তিগত যোগ্যতা, অর্থাৎ ব্যক্তিগত যোগ্যতার উপর কোনো চুক্তি সম্পাদন হয় না। আমি গান গাওয়ার জন্য চুক্তিবদ্ধ হলাম কিন্তু পরে গান গাইলাম না, তাহলে আমার এক্ষেত্রে আমার জন্য সে কিছু করতে, আদালত কোনো কিছু করতে পারবে না, কারণ ব্যক্তিগত যোগ্যতার উপর কোনো চুক্তি হয় না। তাহলে আপনাদেরকে এই প্রশ্ন উত্তরটা দিতে হবে সুনির্দিষ্ট প্রতিকার 1877-এর 21-এর বি উপধারা অনুযায়ী, যে ব্যক্তিগত যোগ্যতা সুনির্দিষ্টভাবে সম্পাদন সম্ভব নয়। সেক্ষেত্রে এই ধরনের প্রশ্ন সুনির্দিষ্ট প্রতিকার আইনে থাকতে পারে এবং এই ধরনের প্রশ্ন বেশিরভাগগুলো হবে। আর ফৌজদারি কার্যবিধি 1898, এটাতে কী ধরনের প্রশ্ন হবে? এটাতে প্রশ্ন হবে, প্রবলেমেটিক প্রশ্নগুলো এইরকম হবে যে রহিম আসামি, মানে রহিম নামে একজন ব্যক্তি জেল হাজতে আছে। ইতিমধ্যে রহিম 3 বছর জেল হাজতে থেকেছেন। বিচার কার্যের শেষে রহিমের শাস্তি 2 বছর হলো। তো রহিমের বিরুদ্ধে পদক্ষেপ কি হবে? রহিম নামে একজন ব্যক্তি জেল হাজতে আছে। এখন রহিমকে যে জন্য গ্রেপ্তার করা হয়েছে বা জেল হাজতে রাখা হয়েছে, সেই মামলার রায় হয়েছে 2 বছর, কিন্তু সে ইতিমধ্যে তার জেলে হাজতে থাকা হয়ে গেছে 3 বছর। তাহলে সেক্ষেত্রে যে রহিম যে জেলে আছে তার করণীয়টা কী হবে বা তার কী ধরনের পদক্ষেপ হবে, মানে আদালত কী ধরনের সিদ্ধান্ত নেবে সে বিষয়ে, সেটা হলো প্রশ্ন। যে এখন একজন ব্যক্তিকে জেল হাজতে আছে 3 বছর থেকে, কিন্তু যে কেসের জন্য সে জেল হাজতে আছে তার সেই কেসের রায় হয়েছে 2 বছর, তাহলে আদালত কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবে বা রহিম কী ধরনের পদক্ষেপ নিতে পারে, মানে রহিমে কী পদক্ষেপ নেবে এবং আদালত কী পদক্ষেপ নেবে সে বিষয়ে প্রশ্ন, বা সেটা আপনি কীভাবে সমাধান করবেন। তাহলে এখানে হলো যে রহিম আসামি 3 বছর জেল হাজতে থাকলে বিচার শেষে আসামির 2 বছর জেল হয়। এটা হলো আলোচনা, এটা হলো আলোচ্য বিষয়। এখন বিবেচ্য বিষয় হচ্ছে আসামি জেল থাকবে নাকি মুক্তি পাবে। এখন ফৌজদারি কার্যবিধি, এটা কারণ, এটা হচ্ছে সিদ্ধান্ত বা বিবেচ্য বিষয়ের কারণ, যেটা হচ্ছে যে ফৌজদারি কার্যবিধি 1898-এর 35-এর 2 উপধারা অনুযায়ী
আসামি বিচার কার্য শেষে যে কারণে দণ্ডিত হয় তা অপেক্ষা পূর্বে অধিক কারাদণ্ড ভোগ করে থাকলে আসামি কারাবাস হতে মুক্তি পাবে এবং অর্থদণ্ড হলে মওকুফ হবে। তাহলে রহিম যে কেসের জন্য 3 বছর থেকে জেলায় আছে, সেই কেসের রায় হয় সে 2 বছর হচ্ছে। যদি 2 বছর থাকে তাহলে এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি 1898-এর 35-এ 2 উপধারা অনুযায়ী। যদি আপনার যদি কোনো প্রবলেমেটিক প্রশ্নগুলো অ্যান্সারগুলো কিন্তু স্পেসিফিক হবে, মানে আপনি যদি স্পেসিফিকভাবে দেন তাহলে তখন এক্সামিনার মনে করবে যে এটা ঠিক আছে। তাহলে এটা তাহলে কোন ধারা অনুযায়ী পাবে? তাহলে ফৌজদারি কার্যবিধি 1898-এর 35-এর 2 উপধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি হাজতে থাকার চেয়ে তার যদি জেলের শাস্তির পরিমাণ কম হয় তাহলে সে অবিলম্বে মুক্তি পাবে, এবং যদি অর্থদণ্ড থাকে সেটাও সে মুক্তি পাবে। তাহলে আদালত তাকে কী করবে? অবিলম্বে তাকে মুক্তিদান করবে। 2 নম্বর প্রশ্ন হলো এরকম যে রহিম করিমকে দণ্ডবিধির ধারা 320 মানে গুরুতর আঘাত গ্রিভিয়াস হার্ট করলো, মানে রহিম করিমকে গ্রিভিয়াস হার্ট করলো দণ্ডবিধি 320 ধারা অনুযায়ী। আর রহিমের শাস্তি হলো কয়েকদিন পর মানে অর্থাৎ করিম মারা গেল। আবার বলি, রহিম করিমকে দণ্ডবিধি 320 ধারা অনুযায়ী গুরুতর আঘাত করল। আবার রহিমের শাস্তি হলো, কিন্তু কয়েকদিন পর করিম ওই আঘাতে সে মারা গেল। তাহলে রহিমকে ওয়াইয়ের হত্যার জন্য বিচার করতে গেলে ডবল জিওপার্ডি প্রিন্সিপাল প্রযোজ্য হবে কি না, মানে এখানে রেস জুডিকাটা প্রযোজ্য হবে কি না। মানে আপনি একজন ব্যক্তিকে আঘাত করছেন, এই আঘাতের করার কারণে তার শাস্তি হয়েছে, এখন ওই শাস্তি চলাকালীন মানে শাস্তি হওয়ার পর আপনি যে লোকটাকে আঘাত করছেন সে লোকটা মারা গেল, তাহলে সেক্ষেত্রে আপনার কি হবে? পরবর্তীতে ওই লোকের যে ওই আঘাতের কারণে যে ওই লোকটা মারা গেছে এটা পুনরায় বিচার করা যাবে কি না, বা এটা রেস জুডিকাটার মধ্যে পড়বে কি না, সেই বিষয়টা আপনাকে সমাধান করতে হবে। তাহলে এখানে বলা আছে যে বিশেষ বিষয় হচ্ছে আলোচ্য ঘটনায় ডবল জিওপার্ডি প্রিন্সিপাল প্রযোজ্য হবে কিনা, মানে অর্থাৎ রেস জুডিকাটা প্রযোজ্য হবে কিনা। এখানে কারণ হচ্ছে যে ফৌজদারি কার্যবিধি ধারা 403 অনুযায়ী যদি কোনো অপরাধের বিচার একবার হয়ে যায় তাহলে উক্ত অপরাধের জন্য পুনরায় বিচার করা যাবে না। আলোচ্য ঘটনায় দেখা যায় যে গুরুতর আঘাতের জন্য শাস্তি হয়েছে, পরবর্তীতে করিম মারা যায় এবং রহিমের কপাবল হোমোসাইড অর্থাৎ নরহত্যাজনক অপরাধজনক নরহত্যা হয়। যেহেতু অপরাধজনক নরহত্যা বা কাপাবল হোমোসাইডের জন্য বিচার এবং দণ্ড প্রদান করা হয় নাই, সেহেতু ফৌজদারি কার্যবিধি 1898-এর 403 ধারা অনুযায়ী অপরাধজনক নরহত্যার বিচার করার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাহলে এটা বিচার করা আর যাবে না। তার মানে অপরাধজনক নরহত্যা বিচার করা 403 ফৌজদারি কার্যবিধি 1898 403 ধারা অনুযায়ী করা যাবে না। তাহলে মোট কথা হচ্ছে যে যদি গ্রিভিয়াস হার্টের কারণে কোনো ব্যক্তি যদি আঘাতপ্রাপ্ত হয় এবং সেটা যদি সে যদি মারা যায়, আঘাতপ্রাপ্ত সেটা যদি শাস্তি হয় গুরুতর আঘাতের শাস্তি, পরবর্তীতে যে ব্যক্তিকে গুরুতর আঘাত প্রদান করা হয়েছিল শাস্তি হওয়ার পর যদি সেই ব্যক্তি মারা যায় তাহলে এটা ফৌজদারি কার্যবিধি 1898-এর 403 ধারা অনুযায়ী আর পুনরায় বিচার করা যাবে না। এইরকম প্রশ্ন আসবে। আবার 3 নম্বর প্রশ্নটা এইরকম যে
রহিম একজন মহিলা, ধরেন রহিম একজন মহিলা, সে জামিন অযোগ্য অপরাধ করেছে, বা আমেনা একজন মহিলা, সে জামিন অযোগ্য অপরাধ করেছে। আমেনার পক্ষে জামিন চাওয়া হলে আদালত করণীয় কি কি হতে পারে? তাহলে এখানে বিবেচ্য বিষয় হচ্ছে যে আমেনা জামিন পাবে কিনা, আর সিদ্ধান্ত হলো সে জামিন পাবে। আমেনা যেহেতু একজন মহিলা, সেই জন্য সে জামিন পাবে। এখন করণীয় কি? এখন হচ্ছে এখন কারণগুলো হচ্ছে ফৌজদারি কার্যবিধি 1898-এর 497 ধারায় জামিন অযোগ্য অপরাধের জামিন সম্পর্কে বলা হয়েছে। কিন্তু জামিন অযোগ্য অপরাধের আদালত তার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে নিম্নের 3 শ্রেণীর ব্যক্তিকে জামিন অযোগ্য অপরাধের জামিন দিতে আদালত জামিন দিতে পারে। এই 3 শ্রেণীর ব্যক্তি কোন কোন ব্যক্তি? সেগুলো যদি আসামির বয়স 16 বছরের নিচে হয়, মানে যে জামিন অযোগ্য অপরাধ করবে তার বয়স যদি 16 বছরের নিচে হয়, তাহলে আদালত তাকে জামিন দিতে পারে। 2 নম্বর হচ্ছে যে 497 ধারা অনুযায়ী আসামি যদি স্ত্রীলোক হয়, মানে কোনো স্ত্রীলোক যদি জামিন অযোগ্য অপরাধ করে, তাহলে আদালত তার বিবেচনামূলক ক্ষমতায় 497 ধারা অনুযায়ী জামিন দান করতে পারে। আবার 3 নম্বর যে ব্যক্তিটা হবে, আসামিটা হবে, যেটা জামিন অযোগ্য অপরাধ করছে কিন্তু আদালত তাকে জামিন দিতে পারে, সেটা হচ্ছে যে যদি অসুস্থ বা অক্ষম ব্যক্তি হয়, তাহলে আদালত জামিন দিতে পারে। তাহলে আমার একজন মহিলা এবং সে জামিন অযোগ্য অপরাধ অভিযুক্ত, সেই জন্য 497 ধারায় স্পষ্টভাবে বলা আছে যে জামিন অযোগ্য অপরাধে উপযুক্ত 3 শ্রেণীর ব্যক্তিকে আদালত জামিন দিতে পারে। অতএব আসামি মহিলা হওয়ার কারণে আদালত জামিন মঞ্জুর করতে পারে। তাহলে ফৌজদারি কার্যবিধি 1898 এই ধরনের প্রশ্ন আপনাদের প্রবলেমেটিক প্রশ্ন আসবে, এই ধরনের প্রশ্নগুলো আপনাদের সমাধান করতে হবে। এটা ফৌজদারি গেল। এবার হচ্ছে দণ্ডবিধি। দণ্ডবিধিতে কী ধরনের প্রশ্ন হবে সেটা হচ্ছে যে রহিম এবং করিম মিলে ডালিমকে হত্যার পরিকল্পনা করে। রহিম এবং করিম মিলে তার ডালিমকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী তারা ডালিমকে হত্যা করে। তাহলে রহিম ও করিমকে হত্যার দায়ে অভিযুক্ত করতে চান। এখন আপনি মনে করে দেন রহিম ও করিমকে হত্যার দায়ে অভিযুক্ত করতে চান, আপনাকে কি কি প্রমাণ করতে হবে? তাহলে প্রবলেমেটিক প্রশ্নটা হলো এইরকম যে রহিম এবং করিম দুজনে মিলে ডালিমকে হত্যার পরিকল্পনা করে এবং পরিকল্পনা অনুযায়ী তারা ডালিমকে হত্যা করে। এখন আপনি একজন আইনজীবী হিসেবে রহিম ও করিমকে হত্যার দায়ে অভিযুক্ত করতে চান, আপনি আপনাকে কি কি প্রমাণ করতে হবে যে তারা সরাসরি এই পরিকল্পনা করছে এবং হত্যা করছে? সেটার জন্য আপনার হলো এখানে আমাদের আলোচনা বিষয় হলো, বিবেচ্য বিষয় হলো যে রহিম এবং করিমকে হত্যার দায়ে অভিযুক্ত হবে কিনা। সিদ্ধান্ত হচ্ছে যে রহিম ও করিম হত্যার দায়ে অভিযুক্ত হবে। কিভাবে হবে সেটা হচ্ছে কারণগুলো হলো দণ্ডবিধি 1860-এর 34 ধারা অনুসারে যদি অভিন্ন অভিপ্রায় মানে একই অভিপ্রায় থাকে এবং কার্য সংগঠিত হয়, তাহলে উক্ত কাজের জন্য যারা এই মানে একই পরিকল্পনা অনুযায়ী তারা কি হবে, একই অপরাধে তারা অভিযুক্ত হবে। তাহলে আলোচ্য ঘটনায় একইভাবে রহিম এবং করিমকে অভিযুক্ত হবে, হত্যার দায়ে তারা অভিযুক্ত হবে, কারণ তাদের কমন ইন্টেনশন ছিল। সেই অনুযায়ী তারা
কি করছে, অংশগ্রহণ করছিল, সেই অনুযায়ী তারা কার্য সম্পাদন করছিল। তাহলে আপনাকে প্রশ্ন করা হলো যে রহিম ও করিম দুজনে মিলে তারা ডালিমকে হত্যার পরিকল্পনা করলো এবং সেই অনুযায়ী তারা কাজ সংগঠিত করলো। তাহলে আপনি তাদেরকে হত্যার দায়ে, সরাসরি হত্যার দায়ে অভিযুক্ত করবেন। তাদেরকে হত্যার দায়ে অভিযুক্ত করা যাবে কি না? প্রশ্ন হলো যাবে, কারণ দণ্ডবিধি 1860 34 ধারা অনুযায়ী যদি একই অভিপ্রায় থাকে, একই ইচ্ছা থাকে এবং একই কাজ সংগঠিত হয়, যদি একইভাবে তারা একই কার্য সংগঠিত করে যদি কাউকে কোনো কিছু করে, তাহলে একই কার্যের অপরাধের জন্য তারা সমভাবে যুক্ত। অর্থাৎ দণ্ডবিধি 1860 ধারা দণ্ডবিধি 1860 34 ধারা অনুযায়ী তাদেরকে হত্যার দ্বারা অভিযুক্ত করা যাবে। আবার 2 নম্বর প্রশ্নটা এইরকম হতে পারে যে রহিম এবং করিম ডালিমকে হত্যার জন্য একমত হয়ে রহিম ডালিমকে মুগুর দিয়ে আঘাত করে, মানে চাপাতি দিয়ে আঘাত করে। তো করিম ডালিমকে জোর করে বিষ পান করায়, এক পথে ডালিম মারা যায়। তো রহিম ও করিম এটার জন্য অভিযুক্ত হবে কি না, তো এটা হলো প্রশ্ন। যে দুজন তারা মারার পরিকল্পনা করে, রহিম এবং করিম। রহিম মারে চাপাতি দিয়ে এবং করিম মারে হলো মুখের মধ্যে বিষ ঢুকে দিয়ে বা বিষ পান করার মধ্য দিয়ে তাকে মেরে ফেলে। তাহলে তাদের পরিকল্পনা কিন্তু এক ছিল, রহিম এবং করিম পরিকল্পনা ছিল এক। তাহলে সেক্ষেত্রে বিবেচ্য বিষয় কী হবে? তাহলে রহিম এবং করিম হত্যার দায়ে অভিযুক্ত হবে কি না, এটা হলো বিবেচ্য বিষয়। এখন সিদ্ধান্ত হবে করিমকে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য আদেশ পাবে কি না। এখন যে জন্য সিদ্ধান্ত নেওয়া, মানে সিদ্ধান্তের কারণ, 35 ধারা অনুযায়ী দণ্ডবিধি 1860 35 ধারা অনুসারে অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায় নিয়ে অপরাধ করলে দায়ী হবে। মানে রহিম ও করিম দুজনের পরিকল্পনা ছিল তারা ডালিমকে হত্যা করবে। পারস্পরিক কাজের মাধ্যমে তারা ডালিমকে মৃত্যু ঘটায়, কিন্তু তারপর তাদের পূর্বজ্ঞান ছিল যে তারা ডালিমকে হত্যা করবে। তাহলে 35 ধারা অনুযায়ী যেহেতু রহিম এবং করিমের অপরাধমূলক জ্ঞান ছিল এবং সে অনুযায়ী তারা কাজ করেছে, সুতরাং রহিম ও করিমকে ডালিমকে হত্যার অভিযোগে অভিযুক্ত করা যাবে। আর 3 নম্বর প্রবলেমেটিক প্রশ্নটা হলো এরকম যে রহিম নামক এক শিশুর বয়স 8 বছর 11 মাস। তো রহিম নামক একজন শিশুর বয়স 8 বছর 11 মাস। রাস্তা দিয়ে করিম হেঁটে যাচ্ছিল। তো রহিম নামে একজন শিশুর বয়স হচ্ছে 11 বছর 8 বছর 11 মাস। হ্যাঁ, 9 বছর হয় নাই, পূর্ণ হয় নাই। তা রাস্তা দিয়ে করিম নামে এক ব্যক্তি হেঁটে যাচ্ছিল। শিশুটি এক টুকরা ইট নিয়ে করিমের মাথায় মারল। এতে করিম মারা গেল। এখন এই যে রহিম নামে যে শিশুটি 8 বছর 11 মাস যার বয়স, তাকে কি মার্ডারের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে কিনা বা তাকে হত্যার দায়ে অভিযুক্ত করা যাবে কিনা। তাহলে এখানে হলো বিবেচ্য বিষয় হলো যে করিম 8 বছর 11 মাস, তাকে হত্যার দায়ে দায়ী করা যাবে কিনা। এখানে হচ্ছে সিদ্ধান্ত হলো যে রহিম 8 বছর 11 মাস হয়, তাকে দায়ী করা যাবে না। কি জন্য যাবে না সেটা হচ্ছে যে দণ্ডবিধি 1860 বিদেশি ধারা অনুসারে 9 বছরের কম বয়স্ক কোনো শিশুর অপরাধ করলে তা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে
এবং উক্ত কাজ অপরাধ বলে গণ্য হবে না। যেহেতু আলোচ্য ঘটনায় শিশুর বয়স 8 বছর 11 মাস, সেই জন্যে বিদেশি ধারা অনুসারে করিমকে হত্যার জন্য দায়ী অভিযুক্ত করা যাবে না বা দায়ী করা যাবে না। তাহলে এইরকম প্রশ্ন দণ্ডবিধিতে হবে, এইরকম প্রবলেমেটিক কোশ্চেন হবে, যেগুলো সমাধান করা এবং যেগুলো আইনজীবী হিসেবে আপনার সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ধরনের প্রশ্নের জন্য আপনি 10 নম্বর করে পাবেন। আবার একটা বিষয় বলি, 4 নম্বর প্রশ্ন, যেটা হলো যে রহিম বাস থেকে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে। তার সার্জন করিম দেখতে পায় যে রহিমকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। রহিমের অবস্থা আশঙ্কাজনক থাকায় করিম রহিমের কাছ থেকে অপারেশন করার জন্য অনুমতি নিতে পারেনি, কিন্তু রহিমের মঙ্গলের জন্য করিম তার অপারেশন করলে রহিম মারা গেল। তাহলে আবার প্রশ্নটা বলি, প্রবলেমেটিক প্রশ্নটা আবার বলি, সেটা হলো যে রহিম বাস থেকে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে। সার্জন করিম, মানে করিম নামে একজন সার্জন আছে, সে দেখতে পেয়ে রহিমকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। এখন রহিমের অবস্থা আশঙ্কাজনক থাকায়, মানে রহিম যেহেতু বাস থেকে পড়ে যায়, তার অবস্থা আশঙ্কাজনক থাকায় করিম রহিমের কাছ থেকে অপারেশন করার জন্য অনুমতি নিতে পারেনি। তার মানে তার অবস্থা এত আশঙ্কাজনক যে তার কাছে অনুমতি নেওয়া অসম্ভব। সে সেন্সলেস হয়ে গেছে, মানে বাস থেকে পড়ে যায়, সে গুরুতর আহত হওয়ার পর সেন্সলেস হয়ে গেছে, তার একটা অপারেশন করা খুবই গুরুত্বপূর্ণ দরকার, কিন্তু করিম তার অনুমতি নিতে পারেনি। কিন্তু রহিমের মঙ্গলের জন্যে করিম তার অপারেশন করলো এবং রহিম মারা গেল। এখন প্রশ্ন হলো যে করিম এই হত্যার দায়ে অভিযুক্ত হবে কি না, মানে সার্জন করিম হত্যার দায়ে অভিযুক্ত হবে কি না। তাহলে এখানে বিবেচ্য বিষয় হলো যে সার্জন করিমকে হত্যার দায়ে দায়ী হবে কি না। তাহলে সিদ্ধান্ত হচ্ছে যে সার্জন করিম হত্যার দায়ে দায়ী হবে না। কারণ কি, এবার সেটা বলি। মানে এটা সিদ্ধান্ত নেওয়ার কারণ হচ্ছে যে দণ্ডবিধি 1860-এর 92 ধারা অনুসারে যদি কোনো ব্যক্তির মঙ্গলের জন্য কাজ করতে গিয়ে উক্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, তবে তার জন্য দায়ী হবে না। আবার বলি, দণ্ডবিধি 1860-এর 92 ধারা অনুসারে যদি কোনো ব্যক্তির মঙ্গলের জন্য কাজ করতে গিয়ে উক্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, তবে তার জন্য দায়ী হবে না। কারণ অবস্থায় এতটাই আশঙ্কাজনক ছিল যে রহিমের কাছ থেকে মতামত নেওয়া সম্ভব ছিল না। 92 ধারা অনুসারে সম্মতি ছাড়া ও সরল বিশ্বাসে কোনো কাজ করা হলে তা কোনো অপরাধ হবে না। মানে সম্মতি ছাড়া 92 ধারা অনুসারে সম্মতি ছাড়া ও সরল বিশ্বাসে কোনো কাজ করা হলে তা অপরাধ হবে না। যেহেতু সার্জন করিম রহিমের সম্মতি ছাড়া রহিমের মঙ্গলের জন্য অপারেশন করতে গিয়ে রহিমের মৃত্যু হয়, সেই জন্যে এখানে 92 ধারা অনুসারে সার্জন করিম এই হত্যার দায়ে অভিযুক্ত হতে হবে না। তারপর 5 নম্বর একটা প্রশ্ন বলি। 5 নম্বর প্রশ্নটা হলো এইরকম যে রহিম করিমের বাড়িতে বেড়াতে যায়। 4 নম্বরটা কিন্তু প্রায় ঘটে, মানে দেখবেন যে বাসের মধ্যে মারামারি হচ্ছে বা বাস থেকে লোক পড়ে যাচ্ছে, এটা ঘটনা প্রায় ঘটে। তাহলে এটা কিন্তু 92 ধারা অনুসারে যদি তার মঙ্গলের জন্য সরল বিশ্বাসে কোনো কাজ করে, তাহলে কিন্তু এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। এবার 5 নম্বর প্রশ্নটা হলো যে রহিম করিমের বাড়িতে বেড়াতে যায়। তো রহিমকে খাবার দেওয়ার সময় রহিম দেখলো যে টেবিলের উপর একটি আংটি আছে।
মানে রহিম করিমের বাড়িতে বেড়াতে যায়। রহিমকে খাবার দেওয়ার সময় রহিম দেখলো যে টেবিলের উপর একটি আংটি রয়েছে। করিমকে না বলে রহিম সেটি নিল। তো রহিম কী ধরনের অপরাধ করেছে? এখানে বিবেচ্য বিষয় হলো যে রহিম কোন অপরাধ করেছে কিনা। তো সিদ্ধান্ত হলো যে রহিম চুরির দায়ে অভিযুক্ত হবে। একটা কারণ কি? সিদ্ধান্ত নেওয়ার কারণ হচ্ছে যে দণ্ডবিধি 1860 সালের 378 ধারা অনুসারে মানে 5টা কারণ আছে। যদি কোনো ব্যক্তি কারো অধীনে থাকা অস্থাবর সম্পত্তি অসম্মতিতে নিয়ে থাকে তাহলে সে চুরির দায়ে অভিযুক্ত হবে। অবশ্যই সেটা অসাধুভাবে হবে। তাহলে আলোচ্য ঘটনা দেখা যায় যে টেবিলের উপর রাখা আংটিটি ওয়াই, অর্থাৎ টেবিলের উপর রাখা আংটিটি রহিম অসাধুভাবে করিমের সম্মতি ছাড়া নিয়েছে। তো সেই জন্যে এখানে দণ্ডবিধি 378 ধারা অনুযায়ী রহিম কি করছে? চুরির দায়ে অভিযুক্ত হবে। এখন চুরির দায়ে অভিযুক্ত হবে। চুরির শাস্তি কত? চুরির শাস্তি হল 379 ধারার অনুযায়ী আদালত যদি চুরি যদি প্রমাণিত হয় তাহলে 3 বছর পর্যন্ত শাস্তি হতে পারে। আবার 6 নম্বর প্রবলেমেটিক প্রশ্নটা হলো এরকম যে রহিমের কাছে 10,000 টাকার একটা চেক রয়েছে। তো করিম গুরুতর আঘাতের ভয় দেখিয়ে উক্ত চেক রহিমকে স্বাক্ষর দিতে বলে। রহিম তাদের স্বাক্ষর দেয় এবং করিমের নিকটে অর্পণ করে। তাহলে করিম কোন অপরাধ করেছে ও শাস্তির পরিমাণ কি হতে পারে? তাহলে আবার বলি প্রশ্নটা যে রহিমের কাছে 10 লাখ টাকার একটা চেক আছে। করিম গুরুতর আঘাতের ভয় দেখে রহিমের কাছ থেকে চেকের স্বাক্ষর নেয়। রহিম স্বাক্ষর করে সেটা করিমকে দেয়। তাহলে করিম কোন ধরনের অপরাধ করেছে ও তার শাস্তির পরিমাণ কী হতে পারে? তাহলে এখানে সিদ্ধান্ত হলো যে করিম কোন অপরাধ করেছে কিনা। সিদ্ধান্ত হলো করিম জোরপূর্বক গ্রহণ এক্সটর্শন এর দায়ে অভিযুক্ত হবে এবং 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয়দণ্ড হতে পারে। তার সিদ্ধান্ত নেওয়ার কারণ হচ্ছে দণ্ডবিধি 1860-এর 383 ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি কাউকে ভয় দেখিয়ে তার নিকট থেকে সম্মতি আদায় করে কোনো কিছু নেয় তাহলে সে বলপূর্বক গ্রহণ এক্সটর্শন, যেটাকে ইংলিশে বলে এক্সটর্শন মানে বলপূর্বক গ্রহণ এর অপরাধে অভিযুক্ত হবে এবং 384 ধারা অনুসারে শাস্তি পাবে। তাহলে রহিমের নিকট থেকে ভয় দেখিয়ে চেকের স্বাক্ষর নেওয়া হয় যা ধারা 383 সাথে কি আছে? মিল আছে। সুতরাং বলা যায় যে করিমের জোরপূর্বক গ্রহণের জন্য দায়ী হবে এবং 384 ধারা অনুসারে 3 বছর পর্যন্ত কারাদণ্ড জরিমানা যে কোনো কিছু হতে পারে। 7 নম্বর প্রশ্ন, আব্দুল ক্ষতি সাধনের উদ্দেশ্যে বাড়িতে হাত ঘড়ি নদীতে ফেলে দেয়। আচ্ছা রহিম করিম বলছি, রহিম করিমে বলি। রহিমের ক্ষতি সাধনের উদ্দেশ্যে করিমের হাত ঘড়ি নদীতে ফেলে দেয়। মানে রহিমের ক্ষতি সাধনের উদ্দেশ্যে করিমের হাত ঘড়ি নদীতে ফেলে দেয়। তো করিম মামলা দায়ের করতে চায় করিম রহিমকে কোন অপরাধে অভিযুক্ত করবে? এই প্রশ্নটা একটা আনকমন প্রশ্ন। তাহলে রহিম ক্ষতি সাধনের উদ্দেশ্যে বিয়ের হাত ঘড়ি নদীতে ফেলে দেয়। মানে রহিমের ক্ষতি সাধনের উদ্দেশ্যে করিমের হাত ঘড়ি নদীতে ফেলে দেয়। করিম মামলা দায়ের করতে চায় করিম রহিমকে কোন অপরাধে অভিযুক্ত করবে? তাহলে বিবেচ্য বিষয় হলো যে করিম রহিমকে কোন অপরাধে অভিযুক্ত করবে। এটা সিদ্ধান্ত হচ্ছে রহিমকে অনিষ্ট সাধন সম্পৃক্ত অপরাধে অভিযুক্ত, মানে রহিম অনিষ্ট সাধন সম্পৃক্ত অপরাধে অভিযুক্ত হবে।
এটা সিদ্ধান্ত নেওয়ার কারণ হচ্ছে যে দণ্ডবিধি 1860-এর 425 ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির অবৈধ ক্ষতি করার উদ্দেশ্যে বা ক্ষতি হতে পারে এরকম জেনে কোনো সম্পত্তি নষ্ট করে, তাহলে অনিষ্ট সাধন বা মিসচিফের জন্য দায়ী হবে। তাই আলস্য ঘটনায় দেখা যায় যে রহিম করিমের হাত ধরে নদীতে ফেলে দেয়, ফলে করিমের ক্ষতি হয়, যা 425 ধারার অধীন শাস্তিযোগ্য অপরাধ। অনিষ্ট সাধনের জন্য 426 ধারা অনুসারে 3 মাস পর্যন্ত যে কোনো বর্ণনার কারাবাস বা কারাদণ্ড হতে পারে। তে পরিশেষে বলা যায় রহিমকে অনিষ্ট সাধনের জন্য 425 ধারা অনিষ্ট সাধনের জন্য অভিযুক্ত করা যায়। 8 নম্বর প্রবলেমেটিক কোশ্চেনটা এরকম যে রহিম নিজেকে সিভিল সার্ভিসের সদস্য হিসেবে করিমের নিকটে পরিচয় দেয়। তো রহিম বলে যে আমি সিভিল সার্জন অফিসার, এটা বলে হলো করিমের নিকটে পরিচয় দেয়। তো রহিমের উদ্দেশ্য হচ্ছে করিমের নিকট থেকে বাকি মাল ক্রয় করে অর্থ পরিশোধ করবে না। তাহলে রহিম নিজেকে সিভিল সার্ভিসের সদস্য হিসেবে করিমের নিকটে পরিচয় দেয়। রহিমের উদ্দেশ্য হচ্ছে যে করিমের নিকট থেকে বাকি মাল ক্রয় করে অর্থ পরিশোধ করবে না। তো রহিম করিমকে মূল্য প্রদানের অভিপ্রায় নিয়ে অসাধুভাবে প্রবৃত্ত করে, যাতে করিম রহিমকে বাকিতে মাল দেয়। এখানে রহিমের মূল্য প্রদানের ক্ষেত্রে প্রদানের কোনো ইচ্ছা নেই। রহিম কোন অপরাধের দায়ে শাস্তি পাবে বলে মনে করেন। এই নাম একটা প্রবলেমেটিক কোশ্চেন আপনাকে দিয়ে দিবে। একজন বলতেছে যে আমি সিভিল সার্জন বা আমি ডিবি অফিসার, প্রয়াসে এক দোকানদারের কাছ থেকে সে মাল নিয়েছে। তার উদ্দেশ্য হলো যে তার উদ্দেশ্য হলো যে সে একটা মিথ্যে পরিচয় দিয়েছে, যাতে যে সমস্ত পেশাকে মানুষ ভয় পায় সেই সমস্ত লোকের পেশা সে ব্যবহার করছে। ব্যবহার করে সে কী করছে, সে কিছু মালামাল নিছে। তাহলে এটা মানে এক দোকানদারের কাছ থেকে মালামাল নিছে, তাহলে এটা কী ধরনের অপরাধ হবে? এটা হলো প্রশ্ন, প্রবলেমেটিক কোশ্চেন হচ্ছে এটা। তাহলে এখানে রহিমকে কোন অপরাধের দায়ে শাস্তি হবে বা কী অপরাধ হবে? তো সিদ্ধান্ত হচ্ছে যে বা দায়ী করা যাবে কি না। এখানে সিদ্ধান্ত হলো যে রহিমকে প্রতারণার দায়ে দায়ী করা যাবে। এটা সিদ্ধান্ত নেওয়ার কারণ হলো যে 1860 দণ্ডবিধি 1860 সালের 415 ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে অসাধুভাবে প্রবৃত্ত করে বা কোনো সম্পত্তি হস্তান্তর করে, তাহলে সে প্রতারণার দায়ে দায়ী হবে। যে রহিম করিমকে অসাধুভাবে প্রবৃত্ত করেছে বাকিতে মাল বিক্রয় করার জন্য, যদিও অর্থ পরিশোধের কোনো সদিচ্ছা ছিল না। তাই এখানে 415 ধারা অনুসারে রহিম প্রতারণার জন্য অভিযুক্ত হবে এবং 417 ধারা অনুসারে যে কোনো বর্ণনা মানে অর্থাৎ 1 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। তো এইরকম প্রশ্ন কিন্তু দণ্ডবিধি থেকে প্রবলেমেটিক কোশ্চেন আসতে পারে। এবার সাক্ষ্য আইনে কী ধরনের প্রশ্ন আসবে? সাক্ষ্য আইনে এই ধরনের প্রশ্ন আসবে যে রহিম একটা মামলায় অভিযুক্ত, জোর করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রহিমের নিকট থেকে দোষ স্বীকারোক্তি নেওয়া হয়। তাই সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক কতটুকু? তাহলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দোষ স্বীকারোক্তি নেয় রহিমের কাছ থেকে। তাহলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দোষ স্বীকারোক্তি নেওয়া প্রাসঙ্গিক কিনা? সিদ্ধান্ত হলে আলোচ্য ঘটনায় দোষ স্বীকারোক্তি সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক নয়। এটা হচ্ছে সাক্ষ্য আইন 1872 সালের 24 ধারা অনুসারে যদি মিথ্যা প্রতিশ্রুতি, প্ররোচনা, প্রলোভন ইত্যাদির মাধ্যমে দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য নেওয়া হয়, তাহলে তার সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক নয়। সুতরাং আমরা বলতে পারি আলোচ্য ঘটনায় রহিমের নিকট থেকে জোর করে মিথ্যা প্রতিশ্রুতি নেওয়া সাক্ষ্য আইনে 24 ধারা অনুসারে প্রাসঙ্গিক নয়। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু সাক্ষ্য আইনে আসবে বা আসতে পারে। এখন
তামাদি আইনে কী ধরনের প্রশ্ন হবে? তামাদি আইনে প্রশ্ন হবে রহিম করিম কর্তৃক বেদখল হয়। রহিম করিম কর্তৃক বেদখল হয়, তো রহিম দখল রিকভার করার জন্য মামলা দায়ের করে, মানে দখল পুনরুদ্ধার করার জন্য মামলা দায়ের করে। তো দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হয় 6 মাসের মধ্যে। রহিম 7 মাস পর মামলা দায়ের করলো। তো করিম তামাদির সময় নিয়ে কোনো আপত্তি করে নাই। আদালতের করণীয় কী হতে পারে? মানে আদালতের করণীয় কী হতে পারে? মানে রহিম করিমকে বেদখল করে, না রহিম করিম কর্তৃক বেদখল হয়। তো রহিম দখল রিকভার করার জন্য মামলা দায়ের করে। তো দখল পুনরুদ্ধারে মামলা দায়ের করতে হয় 6 মাসের মধ্যে। তো রহিম 7 মাস পর মামলা দায়ের করলো। তো করিম তো আমাদের সময় নিয়ে কোনো আপত্তি করে নাই। তা আদালতের করণীয় কী হতে পারে? আইনের বিধান উল্লেখপূর্বক আলোচনা করো। তাহলে এখানে আলোচনা হলো কি, আলোচ্য বিষয় কি, যে হলো রহিম করিম কর্তৃক বেদখল হয়ে রহিমের নির্দিষ্ট 6 মাসের মধ্যে দখল উদ্ধারের মোকদ্দমা দায়ের না করে 7 মাস পর মোকদ্দমা দায়ের করে। তো এর বিবেচ্য বিষয় হবে দুইটা, যে তামাদিতে বাড়িতে হওয়ার সাপেক্ষে মোকদ্দমা দায়ের চলমান থাকবে কি না, আর 2 নম্বর হচ্ছে যে আদালত মামলা বিষয়ে পদক্ষেপ নিতে পারবে কি না। সিদ্ধান্ত হবে কি, দায়েরকৃত মোকদ্দমাটি আদালত কর্তৃক খারিজ হয়ে যাবে। কারণ দখল পুনরুদ্ধারের মামলা করার তামাদি সময় হলো 6 মাস। এখন আপনি বেদখল হয়েছেন বা দখল পুনরুদ্ধারের জন্য বেদখল হওয়ার 6 মাস পর আপনি 6 মাসের মধ্যে মামলা করেন নাই, সেটা মামলা করছেন 7 মাস পর্যায়ে। তাহলে আদালত কী করবে? এটা মামলাটা খারিজ করে দেবে। তাহলে তামাদি আইন 1908-এর 3 ধারা অনুসারে তামাদি মেয়াদ শেষে মোকদ্দমা দায়ের করা হলে মোকদ্দমাটি খারিজ হয়ে যাবে। যদি বিবাদী পক্ষ কোনো আপত্তি নাও তোলে, তবুও নির্ধারিত মেয়াদ শেষে মোকদ্দমাটি দায়ের করা হলে মোকদ্দমাটি খারিজ হবে। তো রহিম করিমের বিরুদ্ধে নির্ধারিত 6 মাসের মধ্যে মোকদ্দমা দায়ের না করে 7 মাস পরে মোকদ্দমা দায়ের করে। এখানে আদালত মোকদ্দমাটি খারিজ করে দিবে। কারণ 3 ধারা অনুসারে নির্ধারিত মেয়াদ শেষে মোকদ্দমা দায়ের করলে মোকদ্দমাটি খারিজ করা আদালতের জন্য বাধ্যতামূলক। তাহলে পরিশেষে আমরা বলতে পারি যে 3 ধারা অনুসারে আদালত উক্ত মোকদ্দমাটি খারিজ করে দিবে। আবার রহিম ও করিমের বিরুদ্ধে চুক্তি মোকদ্দমা দায়ের করতে চায়। মোকদ্দমা দায়ের করার শেষ দিন ছিল 26শে মার্চ। সরকারি ছুটি থাকার কারণে 26শে মার্চ মোকদ্দমাটি দায়ের করতে পারেনি। তাই 28শে মার্চ মোকদ্দমাটি দায়ের করা হলো। আদালত কোন ধরনের পদক্ষেপ নেবে? তাহলে এখানে বিবেচ্য বিষয় হলো যে মোকদ্দমাটি তামাদিদার বাড়িতে হয়েছে কি না। আর 2 নম্বর বিবেচ্য বিষয় হলো যে আদালত কোন ধরনের পদক্ষেপ নেবে। এখন সিদ্ধান্ত হলো আদালত মোকদ্দমাটি খারিজ করে দিবে। আদালত মোকদ্দমাটি খারিজ করে দিবে কারণ কি? কারণ হচ্ছে যে তামাদি আইন 1908 সনের 4 ধারা অনুসারে মোকদ্দমা দায়েরের শেষ দিন যদি আদালত বন্ধ থাকে, তাহলে যেদিন আদালত খুলবে সেদিন মোকদ্দমা দায়ের করতে হবে, অন্যথায় মোকদ্দমাটি আদালত খারিজ করে দিবে। মানে সিদ্ধান্ত নেওয়ার কারণ হচ্ছে যেদিন মোকদ্দমা দায়েরের সেই দিন ছিল, সেই দিন ছিল 2রা মার্চ ছিল। তো তাহলে রহিমের মোকদ্দমা দায়েরের নির্ধারিত দিন ছিল 27শে মার্চ। এখানে দেখা যায় যে 27শে মার্চ মোকদ্দমা দায়ের না করে 28শে মার্চ মোকদ্দমা দায়ের করা হয়, যা ধারা 4 অনুসারে আদালত কর্তৃক খারিজ হবে। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে তামাদি আইনের 4 ধারা অনুসারে আদালত মোকদ্দমাটি খারিজ করে দিবে। 3 নম্বর প্রশ্নটা হলো এরকম হতে পারে যে রহিম উম্মাদ থাকাকালীন অবস্থায় বংশগত একটি পদ অর্জনের জন্য মামলা করার অধিকার প্রাপ্ত হয়। তো রহিম উম্মাদ থাকা অবস্থায়, উম্মাদ মানে পাগল থাকাকালীন অবস্থায় বংশগত একটি পদ অর্জনের জন্য মামলা করার অধিকার প্রাপ্ত হয়। এর 6 বছর পর রহিম সুস্থ হয়। রহিমের মামলা করার সময়সীমা ধারা 6 ও 8-এর আলোকে আলোচনা করব। তাহলে এখানে বিবেচ্য বিষয় হলো যে মোকদ্দমাটি তামাদি বাড়িতে হয়েছে কিনা, আর রহিম মোকদ্দমা দায়ের করার সময় পাবে কিনা। এখন সিদ্ধান্ত হলো রহিম পরবর্তী 6 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করবে এবং 8 ধারা মোতাবেক আরও সময় বৃদ্ধি পাবে না।
তাহলে রহিম পরবর্তী 6 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করবে এবং 8 ধারা মোতাবেক কী করবে, আর সময় বৃদ্ধি করা যাবে না। তাহলে তামাদি আইন 1908 6 ধারা অনুসারে বলা হয়েছে যে কোনো ব্যক্তি আইনগত অক্ষমতা থাকালীন অবস্থায় তামাদির মেয়াদ গণনা হবে না, কিন্তু ধারা 8 অনুসারে কোনো ব্যক্তির আইনগত অক্ষমতা অবসান হওয়ার পর অতিরিক্ত 3 বছর সময় বেশি পাবে। কিন্তু যদি দেখা যায় আইনগত অক্ষমতা থেকে অবসান হওয়ার পর 3 বছরের বেশি সময় রয়েছে মোকদ্দমা দায়ের করার, তাহলে অতিরিক্ত কোনো সময় পাবে না। তো বংশগত পদ লাভের জন্য তামাদি আইনে অনুচ্ছেদ 124 ধারা অনুসারে 12 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হয়। রহিম উন্মাদ থাকার কারণে 6 ধারা অনুসারে তামাদির মেয়াদ গণনা করা হয়নি। 6 বছর পর রহিম সুস্থ হলে আরও 6 বছর থাকে বংশগত পদ লাভের মোকদ্দমা দায়ের করার জন্য। যেহেতু মোকদ্দমা দায়ের করার জন্য 3 বছর বেশি সময় অর্থাৎ 6 বছর রয়েছে, সেহেতু 8 ধারা অনুসারে আর সময় বাড়বে না মোকদ্দমা দায়ের করার জন্য। পরিশেষে বলা যায় রহিম বংশগত পদ লাভের জন্য বাকি 6 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করবে এবং 8 ধারা মোতাবেক অতিরিক্ত 3 বছর সময় সে পাবে না। এইরকম প্রশ্ন তামাদিতে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে। আর বার কাউন্সিল থেকে যে ধরনের প্রশ্ন হবে সেটা হচ্ছে যে রহিম একজন আইনজীবী, তো করিম একই মামলায় প্রতিপক্ষ আইনজীবী। অসুস্থ থাকায় করিম 25/1/2021 আদালতে উপস্থিত হতে পারেনি। এই সুযোগে রহিম প্রতিপক্ষ আইনজীবীর মক্কেলের সাথে আলাপ আলোচনা করে। আবার শোনেন, রহিম একজন আইনজীবী, করিম একই মামলার প্রতিপক্ষ আইনজীবী। অসুস্থ থাকায় করিম 25/1/2021 সালের আদালতে উপস্থিত হতে পারেনি। এই সুযোগে রহিম প্রতিপক্ষ আইনজীবীর মক্কেলের সাথে আলাপ আলোচনা করে। তো রহিম মামলাটি তার পরিচিত মাহি দ্বারা পরিচালনা করার অনুরোধ করেন। তো রহিম কোনো অপরাধ করেছে? দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার বার কাউন্সিল অর্ডার 1972 অধীনে, তার মানে রহিম একজন আইনজীবী, তা করিম হলো তার প্রতিপক্ষ আইনজীবী। তা করিমের একটা কেসের তারিখে সে অসুস্থ থাকার কারণে সে উপস্থিত হতে পারেনি। এই সুযোগে রহিম তার বন্ধুকে আইনজীবী নিয়োগ করার জন্য বিরোধী পক্ষ মক্কেলকে পরামর্শ দেয়। তো এই ক্ষেত্রে কি রহিম কোনো অপরাধ করেছে? তাহলে এখানে বিবেচ্য বিষয় হলো রহিম প্রতিপক্ষ আইনজীবীর মক্কেলকে অন্য আইনজীবী দিয়ে মামলা পরিচালনার কথা বলতে পারে কি না, এটা হলো বিবেচ্য বিষয়। তো সিদ্ধান্ত হলো যে রহিম পেশাগত অসদাচরণের জন্য দায়ী হবে। তো এটা সিদ্ধান্তের কারণ হলো যে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকুইটি অনুসারে একজন আইনজীবী অবশ্যই প্রতিপক্ষ আইনজীবীর প্রতি শ্রদ্ধাশীল হবে। প্রতিপক্ষ আইনজীবীর সাথে আলাপ আলোচনার সাপেক্ষে উক্ত মামলা পরিচালনা করতে পারে না বা অন্যকে দিয়ে পরিচালনার অনুরোধ করতে পারে না। উক্ত ঘটনায় রহিম অন্য আইনজীবী দিয়ে মামলা পরিচালনার কথা বলে। তাহলে অনুচ্ছেদ মানে অর্থাৎ আদেশ অর্ডার 32-1 উপধারা অনুসারে রহিমকে পেশাগত অসদাচরণের জন্য কঠোর তিরস্কার করা যেতে পারে বা তাকে আইন পেশা হতে সাময়িক বরখাস্ত অবসান করা যেতে পারে। ঠিক এইরকম প্রশ্ন, প্রবলেমেটিক প্রশ্নগুলো এইরকম হবে এবং আমরা লিখিত পরীক্ষা দেবো, আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে আমরা এই ধরনের প্রশ্নগুলো লিখতে পারি। ধন্যবাদ সকলকে।